আরেকটা মজার বিষয় হলো কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং অধ্যাপক, বাম রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক, আসলে তিনি থিঙ্ক ট্যাঙ্ক, এম আকাশ, তিনি বলেছেন গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অর্থনীতির অধ্যাপক। কি বলেছেন? গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এগুলি তো আমরা বলেছি, এটা সিটিং বিপ্লব ছিল। জুলাই অভ্যুত্থান একটা অভিশাপ আমাদের জন্য। জুলাই অভ্যুত্থান একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, বাটপারি ছিল, গোলামির অন্য দেশে গোলাম হওয়ার কাজ ছিল। কথা তো বলেছে। এই চিঙ্কুবামেরা কিন্তু এমনি, কিন্তু ওনার কিন্তু অনেক চেলা আছে যারা চিঙ্কুবাম। এটা যদি আমি বলতাম না তাহলে আমার সাইডে ধরতো। যাই হোক, আমি বলে তো দোষ, তাহলে আমি চিঙ্কুবামদের উস্তাদকে নিয়ে আসলাম। গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। মনে হয় কে বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি এম আকাশ বলেছেন। তিনি আবার বামপন্থী। চিঙ্কুবামেরা সেই তো না ভাই, তোমার বামপন্থী। আমি বললে তো দোষ হয়ে যাবে। সবচেয়ে একটা একই সাথে হৃদয় বিদারক, একই সাথে অপরাধ, কিন্তু একই সাথে এটাকে আমাদের থমকে দিয়েছে। এটা আমরা কি বলবো? সেটা হলো মায়ের শ্লীলতা হানির প্রতিশোধ নিতে গ্রেপ্তার 4 ভাই। কারণ কি জানেন? সে তাদেরকে মেরে ফেলেছে যে তার মায়ের শ্লীলতা হানি করেছে। কোনো সন্দেহ নাই, কেউ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না। সেটা অপরাধ তারা করেছে। আমি আদালতকে বলবো তাদের শাস্তিটা যেন কম দেওয়া হয়, আমি অনুরোধ করবো। কারণ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, ওরা বোকা। তাই 4 জন গেছে। আমাদের জামালপুরের লোক হলে বুদ্ধি করে একজনই যাইতো, কারণ 4 ভাই গিয়ে বিপদে পড়তো না। এটা যদি আমার এলাকার ঘটনা হইতো, এরা বেশি আবেগতাড়িত, 4 জনই একেবারে তরুণ, একজনের যাওয়া উচিত ছিল। যে শাস্তি হলে 4 জন যাওয়া ঠিক হয় না, এটা বুদ্ধি কম ছিল। এই যে আমি বলি না, বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আবেগ আপনাকে যুদ্ধে হারাবে। এরা আবেগ তাড়িত হয়ে গেছিল। 4 ভাই একসাথে গেছিল। একটা পরিবার 4 ভাই, 4 ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায়, আইন অনুযায়ী তাদের ফাঁসি হবে, কারণ তারা পরিকল্পিত হত্যা করছে। কিন্তু আমি বাংলাদেশ আদালতকে বলবো, ক্রিকেটে যেমন ডাউট অফ বেনিফিট দেয়, এরকম এদের একটু বাঁচার সুযোগ করে দিবেন। এদের শাস্তি সর্বনিম্ন করা উচিত, যেটা 4 বছর সম্ভবত। এর উপরে দিয়েন না। কারণ মাকে শ্লীলতা হানি করবে যে সন্তান, সে সন্তান রুখে দাঁড়াবেই, সে সন্তান রুখে দাঁড়াবেই। তাই আদালত আমি অনুরোধ করব, যাতে এই 4 সন্তানকে, আমার চোখে পানি চলে আসছে, বুঝতে পারছেন? কারণ এদের ফাঁসি তো দিতে পারবেনই না আপনি। আমরা দেশ আন্দোলন করব। অনেক সময় আইনের ঊর্ধ্বে থেকেও সিদ্ধান্ত নিতে হয়। কারণ এটা যদি তারা অন্য কোনো হত্যা করতো আমি বলতাম না। এরা মাকে, মায়ের অপমান যে করছে তাকে মেরে ফেলেছে, অবশ্যই সেটা অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। কিন্তু কিভাবে বরদাস্ত করবে? আমি আদালতকে অনুরোধ জানাবো করজোরে যে এদের যেন সর্বনিম্ন সাজা দেওয়া হয়, সম্ভবত সর্বনিম্ন সাজা 4 বছরের। জি, এটা আদালতকে আমি অনুরোধ করবো। আরেকটা মজার তথ্য দেই। হয়ে গেল, এই যে জামাতি কর্নেল আছে না, কর্নেল আব্দুল হক রাওয়া, নাকি হাওয়া ক্লাবের যে সভাপতি ছিল। আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কিন্তু আমি অন্তরে বিএনপি। বুঝতে পারছেন তো? ঢুকে গেল বিএনপিতে। আবার জামাত থেকে প্রার্থী, সে আবার অন্তরে বিএনপি কিভাবে হয় ভাই? তার মানে বোঝা গেল অন্তরে বিএনপি হলেও ওটা জামাত করে, মানে জামাত বিএনপি যে এক, এটা প্রমাণ পাইছেন তো? আবার আজকে দেখলাম যে কে যেন বক্তব্য দিছে যে আমি এনসিপির এখানে এসেছি, কিন্তু আমি হলাম জামাতের কর্মী। নাকি বলেছে যে এনসিপির কর্মী হলো জামাতকে ভালোবাসে। আরেকজন কালকে বলেছে যে বাবির পোলাদের উপর কে যেন যতটা কোনা মারছে, সেখানে গিয়ে বলছে। দেখছেন তাদের পাটপাড়িটা? আমি বলেছি না আপনাদের, জামাতের শেষ আশ্রয় বিএনপি। বিএনপির আশ্রয় থেকে জামাতে থেকে কিছু করে, এই কথাটা কিন্তু জন্য বলেছে। দেখেন এই বাটপার আব্দুল হক যে বলেছে, কালকে তাকে নিয়ে ভিডিও করছে, বলেছে যে বিএনপি কোনো লোক যেন ভারতে না যায়, ভিসা না নেয়, চিকিৎসা করতে না যায়, ব্যবসা যেন বন্ধ করে, পাকিস্তানের সাথে করে। পাকিস্তানের সাথে আপনি কি ব্যবসা করবেন? পাকিস্তান থেকে কি আমদানি করবেন আপনি? পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান নিজেই ভিখারি রাষ্ট্র। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কে বলেছে? কর্নেল হক, জামাতি কর্নেল। কিন্তু আমার অন্তরে বিএনপি, ব্রিগেডিয়ার জেনারেল, এখন ব্রিগেডিয়ার বানাইছে, যে ওই যে ভুয়া এক প্রমোশন দিয়ে। মোটামুটি যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা, আমার কি উপাধি, আমার সেক্টর কমান্ডার উপাধি আমি নিয়ে নিব। কারণ এরা যদি পারে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে চাকরি না করে, তাহলে আমি সেক্টর কমান্ডার উপাধি দিলে সমস্যা কি? আমি বলবো যে আমি হলাম কি কি সেক্টর কমান্ডার না, একটা বানাই আর কি, আমরা জামাতিদের মতো একটা বানাই। কারণ নাম দেওয়া যেতে পারে যে 2026-এর ব্রিগেডিয়ার, ঠিক আছে? এটা আমাকে বানাই দেওয়া, অটো। যেমন সাদ্দামের দেখছেন না, পোশাক পরে নাই, আর্মিতে চাকরি করে না, আর্মি পোশাক পরে ঘুরতো, এরকম। সেবার আসেন, সবচেয়ে মজার বিষয়, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী আছেন, ক্লিন শেফট, খুবই ভদ্রলোক। তিনি বলেছেন মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ালেখা হয়। একজন মন্ত্রীর কথা এটা, বিএনপির মন্ত্রী বলছে যে মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ে, তার পোলাপান মাদ্রাসায় দেয় না কেন? আমাদের দেশের কিন্তু এই লোকগুলো বাটপার, সেটা মন্ত্রী হোক, অভিনেতা হোক, নেতা হোক, খেতা হোক। আপনি দেখবেন অনেক হিন্দু আছে, তারা মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। ওই যে একজন গায়ক আছে না, নকুল বেজি নাকি নকুল, সে কিন্তু মাদ্রাসা বানাইছে। রোজিনা এফডিসির ভিতরে 2 কোটি টাকা মাদ্রাসা মসজিদ বানাইছে। এরা নিজে মসজিদে, নকুল যে মসজিদ বানাইলো, নকুল মসজিদে যাবে নামাজ পড়তে? ভাটপাড়িটা দেখেন, কোন মুসলমান মন্দির বানায় দেয়?
কোন মুসলমানরা মন্দির বানায়? এমনি তো হিন্দুরা তেমনি বোকা, তারা নেব নকুল তার বোকা। যাই হোক, বোকা না, এগুলো হলো সুবিধাবাদী। যাই হোক, সেটা অন্য বিষয়, ওদিকে যাচ্ছি না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছে যে মাদ্রাসায় ভালো পাচ্ছে, তার সন্তান আজকে দেখে মাদ্রাসায় দিয়ে দেখি স্কুল কলেজ বাদ রেখে লেগে দেখ যে কেউ বলে না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমমানের সনদ, এখন বলা হবে মাদ্রাসার সমমানের সনদ। মানে স্কুল কলেজ মাদ্রাসায় এত ভালো পড়ালেখা হয়, তাহলে আর বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় কেন? সবাই মাদ্রাসায় থাকুক। মাদ্রাসায় যদি এত ভালো পড়ালেখা হয়, তাহলে তারা মাদ্রাসাগুলোতেই থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে যায় কেন? আমি তো এটা বুঝি না। এই মন্ত্রী কি কয়? আরেক বাটপার আছে সলিমুল্লাহ খান, আহমদ সফর মাজারের কাছে, সে ওইগুলো বাটপারি কথা বলে। এই যে মন্ত্রী যে কথা বলছে, তার আত্মীয় স্বজন পরে কোনো দিন মাদ্রাসা এত ভালো, লজ্জাও নাই। এরা কি বলে আর কি বলে না, এদের আকলও দেয় নাই আল্লাহ এদের। এবার আসি আমাদের সাংস্কৃতিক জগতের যিনি প্রবাদ প্রতিম পুরুষ, আমাদের জামালপুর বাড়ি, তার সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে। রাজনীতি যখন পথ হারায়, সংস্কৃতি তখন পথ দেখায়। কোনো সন্দেহ নাই, তার এই কথা সত্য। কিন্তু বাংলাদেশ উল্টা। এই বাংলাদেশে কিন্তু মামুনুর রশিদ নাট্যকার, অভিনেতা, নির্দেশক, অনেক জানেনি আপনার মামুনুর রশিদকে, তার নতুন করে আমার বলার কিছু নেই। এই যে তিনি এটা বললেন, এটা কিন্তু তিনি অবশ্যই মানে কাগজপত্রে সত্য, কিন্তু বাস্তবে ভুল। আপনি যদি রাজনৈতিক ক্ষমতাই আপনার না থাকে, আপনি যদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা না থাকে, আপনি সাংস্কৃতিক বিপ্লব করতে পারবেন না। যেমন এখন মৌলবাদী শক্তি ক্ষমতা, আপনি গান বাজাই দেখেন তো, হারুনুর রশিদ সাহেব তার জামালপুরের বাড়িতে প্রতিদিন সকালবেলা গান গায়, গানের রেওয়াজ করুক, দেখি থাকতে পারে কিনা। ওই ঢাকায় বসে শিল্পকলা একাডেমিতে চদুরবুদুর করা, আর সরিষাবাড়ি জামালপুর, তারপর নিজের বাড়িতে এসে সংস্কৃতি আলাদা জিনিস। গ্রামে বাংলাদেশের সংস্কৃতি টিকে রয়েছে গ্রামের মানুষ। ওই আমেরিকাতে বাংলা গান গেলে বাংলা গান টিকবে না, তেমনি ঢাকায় শিল্পকলাতে যাত্রা অনুষ্ঠান করলে মফস্বলে যাত্রা টিকবে না, সিনেমা টিকবে না। ওই ঢাকায় 2টা থিয়েটারে 10টা সিনেমা হল বানাইলেন, ঢাকার 10টা সিনেমা হলে অর্ধেক লোক মাগনা টিকিট দিবেন, আর অর্ধেক টিকিট কেটে দেবে, হাউসফুল, বিরাট বড় নেতা। আর ভাই, আমি শেখ ফরিদ কালকে সিনেমা করলে ওরকম 10টা সিনেমা হাউসফুল হবে, আমি কোনো অভিনেতার সরেও জানি না, ঠিক আছে? আমি জীবনে অভিনয় করি না। মনে করেন আমি একটা সিনেমা বানাবো, ভাবির পোলা, আমি সেখানে কেন্দ্রীয় চরিত্র, চ্যালেঞ্জ করলাম ঢাকা শহরের সব সিনেমা হল হাউসফুল হবে, অন্তত 3 দিন যাবত হাউসফুল হবে, বিশ্বাস না করে দেখেন। ইয়ার কি করে নেই, কিন্তু আমার প্রস্তাব দিয়ে রাখছে, এটা অলরেডি প্রস্তাব দিয়ে রাখছে যে আমি নাকি ভাবির পোলা বলি। তারা বলছে ভাবির পোলা নামে তারা সিনেমা বানায়, মানে কোনো নাম হইলেও কয় না, নামের জন্যই চলবে। ইভেন একজন আমাকে বলেছে, যারা টেলিফিল্ম নির্মাণ করেন এবং নাটক নির্মাণ করেন, তারাও বলেছেন আমাকে যে ভাবির পোলা নামে তারা কি বলে, মানে পর্বের পর পর্ব তারা করবে, তারা নাটক করবে বলেছে, আমাকেই বলেছে কেন্দ্রীয় চরিত্রে রাখবে, আমাকেই থাকতে হবে। আমি অভিনয় পারি না, না আপনাকে শেখাবো আমরা। কি বুঝলেন? তো এই যে তিনি বললেন, কিন্তু রাজনৈতিক শক্তি ক্ষমতাকে আপনার লাগবে সক্ষমতা। বাংলা ভাষা তো আপনি দিল্লি বসে গান গেলে তো বাংলা গান টিকবে না। আমেরিকাতে আপনি সারাদিন বাংলা গান গাইলে বাংলাদেশে বাংলা গান গাইতে হবে। তাহলে তার জন্য কি দরকার? রাজনৈতিক শক্তি। আমাদের শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক, মুক্ত চিন্তার তসলিমা নাসরিন বাংলাদেশে কেন আসতে পারেন না? তার কি বিদ্যা কম না বুদ্ধি কম না তার গ্রহণযোগ্যতা কম? সারা পৃথিবীতে 50 জন গুরুত্বপূর্ণ নারী তিনি একজন, কিন্তু রাজনৈতিক শক্তিতে আমরা পিছিয়ে, তাই তসলিমা নাসরিনকে আমরা আনতে পারি না। শুধু তসলিমা নাসরিন না, মুক্তিযোদ্ধার সাধারণ মানুষ থাকতে পারে না। এই মামুনুর রশিদ স্যার, তার এলাকায় গিয়ে জামালপুরে এসে গান গাইক না দেখি, নাটক করুক না দেখি, করতে পারবে না, নাটক করতে দিবে না মৌলবীরা। রাজনৈতিক শক্তি আপনাকে অর্জন করতে হবে। বাংলাদেশ সব অঙ্ক, সব সরল অঙ্ক ওই যে সরল অঙ্কের গল্প পড়েন নাই? পণ্ডিত সাহেব কয় পানি কত, কয় বলো না পানি কত, কয় 10 ফুট, 20 ফুট, 50 ফুট, 100 ফুট, এক জায়গায় 1 ফুট, গড়ে কত 7 ফুট, কয় নৌকা যাবে। কিন্তু বাস্তবে সরল অঙ্কে নৌকা যায় না, কারণ যে 1 ফুট পানি ওখানে নৌকা নিতে পারবেন না আপনি, ওটা অঙ্কে চলে গড়, বাস্তব জীবনে চলে না। আপনি সাংস্কৃতিক বিপ্লব করবেন কিভাবে? যেখানে উদ্দেশ্যের ভবনে হামলা হয়, সায়ানোটে হামলা হয়, বোমা মারে। আপনি কি দেখেছেন যে মসজিদের ভিতরে মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসায় কেউ বোম মারছে, বাইতুল মোকাররমে কেউ বোম মারছে? মানে নাই। কোথায় মারছে? সায়ানোটে। কোথায় মারছে? সিনেমা হলে। তার মানে কি আপনার রাজনৈতিক ক্ষমতা তারা কুক্ষিগত করে ফেলেছে। রাজনৈতিক ক্ষমতা এতই শক্তিশালী যে সেটা যদি না থাকতে, আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় দল তার ক্ষমতায় নাই, তাকে দেশ থেকে চলে যেতে হয়। তাহলে আপনি কোথায় আপনি গিয়ে দোতারা গান বাজাবেন? আপনি একটা বাউলের গান বাজাতে পারবেন? নারায়ণগঞ্জে বাউল গান হইতে দিয়েছে? এই তো আর যদি একটা বছর ক্ষমতা থাকলে আপনার আখড়া উড়ে যাবে। 200 মাজারে হামলা হয়েছে, মাজার যারা তাদের লক্ষ লক্ষ মুরিদান, তারা থাকতে পারে, টিকতে পারে না। আপনি কিভাবে গান গাবেন? আপনি গান গায়ে দেখান তো। আরে ভাই, আপনি তো একটা ভাস্কর্য রাখতে পারেন না, কারণ কি? আপনি ভাস্কর্য রাখতে পারেন না, কারণ কি? কারণ হচ্ছে আপনার রাজনৈতিক শক্তি নেই। রাজনৈতিক শক্তি অর্জন করলে আপনি সাংস্কৃতিক শক্তি, আপনি তারপর আপনি সংস্কৃতি চর্চা করেন। সংস্কৃতি চর্চা আপনি কেমন? আপনি করতেই দিবে না। আপনাকে আগে হাটে ঘাটে বাউল ধরতে, একটা বাউলের গান গাইতে দিবে, ধরে ধরে চুল কেটে দেয়, বাল কেটে দেয়। তাহলে আপনি কি করবেন এখানে? আমাদের দেশে আওয়ামী লীগ, আমাদের শৈশবে আওয়ামী লীগ ক্ষমতায় স্কুলের সামনে একটা ডাস্টবিন বানাইছে, সেটা হনুমানের চেহারা। এই আওয়ামী লীগের নেতারাই বললো সরিষাবাড়িতে, আমার এলাকায় শিমলা বাজারে, বললো যে এটা রাখা যাবে না কেন এই ডাস্টবিন? তখন মেয়র হইলো আমার বন্ধুর ছোট ভাই, ঠিক আছে? তখন সে আমার বন্ধুর ছোট ভাই মেয়র।
শুনিয়ে এগুলো রাখা যাবে না কেন? কয় হনুমানে তার ধর্ম অনুভূতি আহত। আর ভাই ধর্ম অনুভূতি আহত হবে হিন্দুদের, কারণ তাদের হনুমানকে তুমি ডাস্টবিন বানাইছো। হিন্দুদের ধর্মীয় অনুভূতি আহত নাই, মুসলমান ধর্মীয় অনুভূতি আহত কেন? কারণ ওই মুহূর্তে রাজনৈতিক ক্ষমতা নাই, আমি একা, কেউ প্রতিবাদ করতে পারে নাই। মেয়র পারে নাই, মেয়র যে সরিষাবাড়ি ছিল বিএনপির ঘাঁটি, সেইখানে তছনছ করে সে আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। সেই লোকটাই পারতেছেন একটা ডাস্টবিন হনুমান বানাইছে রাখতে পারে না, কয়টা নাকি ইমান চলে যায়। বুঝতে পারছেন তো? রাজনৈতিক শক্তি আপনাকে আগে অর্জন করতে হবে। আপনার কথা বলার অধিকার আছে কিনা? আপনি কথাই বলতে পারবেন না। বাংলাদেশের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটি আমরা আন্তঃধর্মীয় আলোচনায় ছিলাম ঢাকাতে বাহাই কেন্দ্রে, সেখানে 7-8টা দেশের রাষ্ট্রদূত ছিল এবং অন্যান্য লোকেরা ছিল, সেখানে বিভিন্ন ধর্মের আলোচনা হচ্ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে একটা বুদ্ধিজীবীর চাইতে একটা মসজিদের খাদে মজা পড়া গায়ে তার ক্ষমতা বেশি, রাজনৈতিক ক্ষমতা বেশি। একটা শিল্পীর তা নেই। আরে ভাই, আমার এলাকার একটা গাঁজাখুরের যে ক্ষমতা আছে, সক্ষমতা বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নেই। একটা গাঁজাখুর আপনি বলতে পারে তোর এই রাস্তা যাইতে দিব না, আপনি যাইতে পারবেন না, পারবেন না আপনি। আমাকে একবার 7-8 জনে ধরছিল, মেরে ফেলবে আমাকে। আমার এলাকাতে এক গাঁজাখুরে এসে আমাকে উদ্ধার করছে, এক গাঁজাখুরি 7-8 জনকে ভয় দেখাই দিছে। এটা হলো ক্ষমতা, ঠিক আছে? আবার বলুন এটা গপ্প, তাহলে পুলিশ এসেছিল, মামুন তরফদার আমাকে উদ্ধার করেছে। মজার বিষয় হলো আমাকে মারার জন্য তার ছোট ভাই ছিল। আর মজার বিষয় শুনবেন, যে মারতে চাইছে কিন্তু আমার চাচা সে নিজে জানে না। এরা মারতে আসছিল 7-8 জনে মিলে, আমার কেটে ফেলবে। আমাকে ধরে নিয়ে গেছিল শিমলা বাজারে, কিন্তু একজন এসে রক্ষা করেছে আমাকে, সেদিন রক্ষা করেছিল। নাম বলি, যারা যারা মারতে আসছিল তাদের নাম বললাম না, তারা এখন আমার শুভাকাঙ্ক্ষী, আমি নামটা, তাদের পরিবার আমার শুভাকাঙ্ক্ষী। এখন আমি তাদের কথা নামগুলো বলতেছি না। সেইখানে যারা আসছিল আমাকে মারতে, রক্ষা মেরে ফেলতে, সেখানে উদ্ধার করেছিল আমার এক বন্ধু, তার নাম আলী নকিব, আমেরিকা থাকে এখন। বলবেন যে কারণ এর নামটা কেন বলা আলী নকিব, কারণ সে সাক্ষী। আর 2জন মারা গেছে, একটা হলো শম্ভু ঘোষ মারা গেছে, তিনি দেখেছেন যে আলী নকিব তোর বন্ধুরে নিয়ে গেল মারতে। আমি বুঝতে পারিনি যে আমাকে মারতে নিয়ে যেতেছে। আমাকে বলছে ফরিদ ভাই আসেন, যে তার কথা বলছে আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আমার সম্পর্ক ভালো, তার বড় ভাইয়ের সাথে সম্পর্ক, আমি ভাবতেই পারিনি সে আমাকে মারতে নিয়ে যেতেছে। পরে আমাকে উদ্ধার করেছে কমিউনিস্ট পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, কমরেড নুরুল ইসলাম মোল্লা, তিনি এসে দাঁড়িয়েছিলেন আমাকে উদ্ধার করতে। আমি পরে বুঝলাম আমার মারতে নিয়ে আসেন, পরে তখন আর আমি যাই নাই, কিন্তু তখন তো আর যদি 10 কদম যায় 20 কদম যাইতাম, আমি অন্ধকারে গেলে মারা যেতাম। তখন কে দাঁড়িয়েছিল জানেন? ওই যে একজন গাঁজাখোর, কারণ তার সক্ষমতা কেন, রাজনৈতিক ক্ষমতা ছিল, কারণ তার বাড়ি ওইখানে, আমাদের বাড়ি হয়েছে, তারা না এটা হবে না, হইতে দিব না, ফরিদকে তুমি নিয়ে যাবে, এত সস্তা, আমার দোস্ত হয় না, আসলে চাচা এবং দোস্ত আমরা, এত সস্তা নিয়ে যাওয়া, মারা যেতে হবে। রাজনৈতিক ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে, আপনি পারবেন না রাজনৈতিক ক্ষমতা কিছু। মামুনুর রশিদ স্যার বলেছেন, তার কথা ঠিক আছে, মানলাম, কিন্তু এটা সত্য নয়, সবসময় সবকিছু সত্য হয় না, সবসময় সবকিছু সত্য হয় না। এই যে সবসময় সবকিছু সত্য হয় না। এই যে মামুনুর রশিদ স্যার যেটা বলেছেন, সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে, রাজনীতি যখন পথরায় সংযোগ না, বাংলাদেশে উল্টা, আপনাকে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে, তারপর আপনি করেন, তারপর আপনি আসেন। রাজনৈতিক ক্ষমতা না থাকলে কিছুই থাকবে না। আপনার রাজনৈতিক ক্ষমতা আসল ক্ষমতা, আপনার কাছে যখন পাওয়ার থাকবে তখন কি বাংলাদেশ পারবেন আপনি গান গাইতে? আপনি দেখেন না আমাদের সরিষাবাড়িতে আপনি রাতের বেলা এখন লালন সঙ্গীত শোনান, কিন্তু আজকে থেকে 30 বছর আগে 35 বছর আগে আমাদের আসলে ইসরাফিল মন্ডল, আবুল ভাইয়ের বাবা, সিমলা বাজারে নিজের বাসার সামনে তিনি রাতের বেলা 10টা থেকে, কারণ আগে রাত 10টা থেকে সারা রাত চলতো লালন সঙ্গীতের আসর, কই এখন থেকে করতে পারেন না? এখন তুই একজন করে সৈয়দপুরকে, সরিষাবাড়িতে নামে সৈয়দপুর নামের জায়গা, ওই যে ওই সৈয়দপুর বলি নাই, ওই নর্থ বেঙ্গলে সৈয়দপুর বলি নাই, সরিষাবাড়িতে সৈয়দপুর নামে একটা গ্রাম আছে, সেখানে চলে, তারপর সেখানে কৈফিয়ত দিতে হয়, গান গাইতে দেয় না, নাটক করতে দেয় না। গফর গায়ের মতো দুঃসাহসী মানুষ যারা, যারা গফর গায়ের মতো ডাকাত যাদের বলা হয়, আরে ভাই তারাই এখন নাটক করতে পারে না, এখন না, আগে পারে না, মৌলবীদের জালে কৈফিয়ত দিতে হয়, মৌলবীদের ডাকাতি করলে, এই রাজনীতি করলে, নাটক করলে কৈফিয়ত দিতে হয়। মৌলবীদের আপনি কেন কৈফিয়ত দিবেন? আমি কি নাটক করবো কি কোনো মৌলবীকে কৈফিয়ত দিতে হবে কেন? কারণ আমার রাজনৈতিক ক্ষমতা কম, তার জন্য তারা দুঃসাহস পেয়েছে। আজকে সারা বাংলাদেশ তাদের দখলে। রাজনৈতিক মামুন স্যারকে কেন টিকতে পারলেন না? কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। মামুন স্যারের সাথে অনেক, এমনকি তারা জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত ছিল, এই মামুন স্যারও তার পক্ষে ছিল, তো টিকতে পারে না, কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। কারণ এই জুলাই আন্দোলনের পরই যে বললাম, এম এম আকাশ অধ্যাপক কমরেড এম এম আকাশ বলেছেন যে জুলাই আন্দোলন মানুষকে প্রতারণা করেছে, মামুন স্যারদের মনে করেছে তারা ভাবছে ক্ষমতায় আসলে অনেক কিছু, কিন্তু পারেন নাই তারা। কেন পারেন নাই? কারণ রাজনৈতিক ক্ষমতা তাদের কাছে সংখ্যায় কম, রাজনৈতিক সক্ষমতা কম। যে দেশে বেঙ্গের ছাত্রের মতো গিজ করে মাদ্রাসা, আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? কয় জায়গায়? বানান নাই, তার জন্য আপনি টিকতে পারবেন না। আপনি গিজ করে মাদ্রাসা বানাইছেন, আপনি তো বুলবুল ললিতা কলা একাডেমিকে আপনি সারা দেশে ছড়াইতে পারেন নাই, কারণ আপনার সংস্কৃতি কই থেকে, রাজনৈতিক ক্ষমতা আপনার কলাপস হয়ে গেছে, পারেন নাই, পারবেন না। জি, তারপরে দেখি, তারপর মজার বিষয় হলো জুলাই শহীদ, বুঝলেন? আবার জুলাই আবার শহীদ, বাবারে বাবা, জিন্দা শহীদ না মুর্দা শহীদ লাগে তা লেগে নেই। 6 তারিখের নিউজ যে যুগান্তর আসছে, জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ, কি বিইউবিটির সেই কর্মকর্তা বরখাস্ত। জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ করার জন্য উনি
তিনি বরখাস্ত হয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের পিটাইলে, মারলে, জেলে দিলে, তাদের লাশে হ্যান্ডকাপ লাগলে কেউ বরখাস্ত দূরের কথা, তারা সমালোচনা করা যায় না। মানে কি দেশে বাস করি আমরা? তথাকথিত জুলাই সন্ত্রাসীদের নিয়ে ব্যঙ্গ করার কারণে, এই আমার ভাবির পোলাদের, জঙ্গি পোলাদের ব্যঙ্গ করার কারণে তার বরখাস্ত তিনি। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। কোন দেশে বাস করি আমরা? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা, রাজাকার আলবদরেরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে, যেটা আমাদের কমরেড ইনু বলেছেন। কি বলেছেন? যে পাকিস্তান ভাঙার দায়ে বাংলাদেশ করার কারণে তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো। কথা সত্য। আসি। আচ্ছা, বাংলাদেশ নিয়ে অনেক খবর বললাম। আচ্ছা, ধর্মীয় একটা বিষয় আসলে নিয়ে কথা বলবো না। এবার একটু বিদেশ, যদি একটা বিষয়, আচ্ছা, গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস। কি বুঝলেন? কে বুঝলেন ভাইরা আমার? আমাকে বলেন। আমাকে এখন বলেন যে এই যে গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস, এই কথাটা বলি নাই যখন 2023 সালের 7ই অক্টোবরে তারা 1200 ইসরায়েলিদের মেরে ফেললো, ধরে আনলো, কিডন্যাপ করলো? মনে আছে আপনাদের? নারীদের ধর্ষণ করলো। কি অদ্ভুত ব্যাপার! 15 বছর ছেলেরা, 15 বছরের এই হামাসের এই গাজার ছেলেরা 30 বছর 25 বছরের নারীদের ধরে ধর্ষণ করলো। এবং এটার পক্ষে ছাপাই গেল আবার বাংলাদেশের মানুষ, বামপন্থীরা, মুসলমানেরা। আরে ভাই, ইসরায়েল যদি হামলা করে সেটা যদি অপরাধ হয়, এটাও তো অপরাধ। আপনাকে বলতে হবে না এটা অপরাধ? ওইখানে আপনি এই যুক্তি দিতে পারবেন যে ওদের জমি দখল করছে, তার জন্য আপনি তাকে দর্শন করবেন? হয় তা 15 বছরের ছেলে মেয়ে, কারণ কি? কারণ আপনি গণিমত্র মালের মগজ ঢুকাই দিচ্ছেন। তখনই আমরা বলেছিলাম তাই রে, বাংলাদেশের মানুষ খুশি রে ভাই, বাংলাদেশের বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু, ভারতের ভাঙ্গু খুশির সুতির ভাই হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এর পরিণতি খুব করুণ হবে। আমাদের কথা তখন মানে নেই। কেমন লাগে? বলেছিলাম যে গাজা খালি হয়ে যাবে, গাজা খালি হয়ে যাবে, মানে ইসলাম আবাবিল পাখি আসছে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে না, গাজা খালি। বলেছিলাম কিনা? ঠিক তেমনি বলতাম এই বাংলাদেশ যেই দিন ভারত গুসা করে বসবে, এই বাংলাদেশের মানুষ পালে পালে না খায় মারা যাবে, পালে পালে। এখনই তো 1 থেকে 1.5 কোটি ভারতে গিয়ে কামলা দেয়, বান্দিগিরি করে, রাইট? তাহলে যদি বাংলাদেশের শুধু আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে কি দশা হবে? এই যে হামাস, এরা যে এই যে গেল সেখানে, মৌসাকে আপনি ঢিল মারলেন, ঢিল মারলে তো দৌড় দিলেন, কিন্তু আশেপাশে যারা থাকবে তাদের পরিণতি কি? আপনি তো মৌসাকে ঢিল দিয়ে আপনি তো দিয়েছেন দৌড়, যেটা ইরান করাইছে হিজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে, ঠিক আছে? এখন কই উদ্ধার করেন গিয়ে? এখন তো এই যে গাজা থেকে খোদ হামাসই তার কর্তৃত্ব ঘোষণা করছে, তারা আর যাবে না সেখানে, ছেড়ে দিয়েছে। অলরেডি সেখানে ইসরায়েলিরা বসতি শুরু ঘোষণা করেছে, সেখানে তারা বসতি করবে। শুধু গাজাই নাই, অলরেডি জানেন তারা লেবাননে ঢুকে গেছে না, সিরিয়ায় ঢুকে গেছে না? ঠেকাতে পারছেন? আমরা বলি তো মানেন না। ওই চাপা মারা ওই বাংলাদেশের লিল্লাখোর মৌলবি ইসরায়েল দখল করবে, এটা আপনারা যারা বিশ্বাস করেন তাদের জন্য তার কিছু করার নাই। আপনি যদি মনে করেন যে 100 সৈনিকের একটা ব্রিগেড কোম্পানি বানাইলেন, তার নাম দিলেন আলী, তার নাম দিলেন ওসমান, উমর, আবু বকর, আর আপনার জন্য ফেরেশতা নেমে যাবে, অত নালি আদেশের না। তো এই যে গাজাতে যে খালি হয়ে গেল, এখন কি করবেন? ট্রাম্প ঘোষণা দিয়েছিল, মনে আছে? ট্রাম্প টাওয়ার বানাবে, মনে আছিল? আমরা তখনই বলছিলাম থাকবে না এগুলো। আর আপনারা বলছেন এই যে রাশিয়া আসতেছে, ইরান আসতেছে, চায়না আসতেছে, আল্লাহর ফেরেশতা আসছে, কিছুই আসে না, আসবে না। কারণ নির্বোধ যারা, তাদের জন্য কেউ পক্ষে কাজ করবে না, আপনাকে শুধু ব্যবহারই করবে। এই যে মুসলমানেরা ঠেলাও খায় বেশি, ব্যবহার হয় বেশি, এরাই কিন্তু ঠেলা খায়। পৃথিবীতে সবচেয়ে রিফিউজি কারা? পৃথিবীর 65 থেকে 70% রিফিউজি মুসলমান। আর থাকে ইহুদি খ্রিস্টানদের দেশে। মুসলমান দেশে কিন্তু, ইসলামী দেশে কিন্তু তারা কেউ রিফিউজি কোনোদিন বাংলাদেশে আসছে ওই রোহিঙ্গা ছাড়া? অত ঘেটি ধরে বের করে দিছে, ওটা আলাদা। কিন্তু যারা নাগরিক, মনে করেন সিরিয়া থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, এমনকি সৌদি আরব থেকে পালায় পালায় কোথায় যায়? ইউরোপে। সারা পৃথিবীর মুসলমানরা যাইলাম না ইউরোপে, খ্রিস্টানদের দেশে গিয়ে, আর তাদের গালে গ্যালাস করে। এই যে গাজাতে তাবালিং শেষ হয়ে গেছে না, আবাবিল পাখি কিন্তু না, হাইরে তখন ফালাফালি গো, মৌলবি করে মুখের অত্যাচারে এই ইসরায়েল শেষ, ইসরায়েল খালাস। এরা যে আমেরিকা, এরা যায় ভারত দখল করে, দিল্লি দখল করে, ইসরায়েল দখল করে, আমেরিকা দখল করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তব হলো আপনাকে গাজা ছেড়ে দিতে হলো, এবং কে? তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। জি, এখন কার পক্ষে চাপা মারবেন? এখন ফ্রটিলা শহীদুল যায় না, এখন ওই যে চিঙ্কুমাম, ওই যে আনু গ্যাং এর ফ্রটিলা, চিঙ্কুমামের এখন যায় না কেন গাজা রক্ষা করতে? বাট পার কোথাকার। যে মৌলবীরা ফাল পারতো বাংলাদেশে আর পাকিস্তান, ভারত, এই মৌলবীদের আর সিংকুমামদের এখন গাজায় বাড়ানো দরকার। ওই যে আমাকে একজন মেসেজ করছে যে সরিষাবাড়িতে সম্পত্তি না লিখে দেয়, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ইঞ্জিনিয়ার ছেলে, কোরআন বুকে নেমা ছিল, তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার পোকলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ঘটনা। এটা চিন্তা করে দেখেন, ওই লোক কিন্তু আবার নামাজ পড়ে যায়, দেখেন।
মালয়েশিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে সিরিয়া ও বাংলাদেশের আইএস সেগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল জঙ্গিরা। বুঝছেন কথাটা? এই যে দেখেন আরেক বাটপার, ওই যে একটা তো বললো কারবালা থেকে 36শে জুলাই বাটপারি মাদ্রাসার লিল্লাহর ছাত্ররা অনুষ্ঠান করছে। এখন শুনেন, আবার যে ট্রফি এমপি আছে না, ট্রফি এমপি কি যেন নাম তার, কি মাদার টোস্ট মমতাজ নাকি কি, মেট্রো মমতাজ নাকি কি, ট্রফি মমতাজ, সে বলেছে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24কে অনেক বেশি চাইছে। আলাপ শুনছেন? কত বড় বাটপার! ইসলামকে তারা নিয়ে আসবে। ইসলামকে যারা পছন্দ করে তারা ভাষা আন্দোলন চায় নাই। এখন যদি আমি বলি ইসলামকে যারা পছন্দ করে তারা 71 চায় না, এটা যদি আমি বলি তখন বলবো ইসলাম পত্রে। এই যে বাটপার মহিলাটা যে বললো জামাতের ট্রফি এমপি, যে বললো যে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24কে অনেক বেশি চাইছে, মানে বাটপার এটা বুঝছেন তো? মানে জঙ্গির ওই যে দেখেন না ওই যে হেফাজত কি লেগে, হেফাজত ইসলাম, আসলে হেফাজত ইসলাম না, ওটা নাম হলো হেফাজতে পাকিস্তান। মানে এরা যদি বলে যে যারা 24কে তারাই পছন্দ করে যারা পাকিস্তানকে চেয়েছে, এটা বললে তো লাথি উষ্টা খাবে, ট্রফি গিরি তো উল্টাই ফেলাবে উষ্টা। তার জন্য ওইখানে ইসলাম নিয়ে আসবে। এত বড় বাটপার! ইসলামের রাজনৈতিক ব্যবহার, ইসলামকে কারা কলঙ্কিত করে? আজাদ নূর ইসলামকে কারা কলঙ্কিত করে? আমি ইসলামকে কারা কলঙ্কিত করে? সাইফুল বাতিন টিটো ইসলামকে কে কলঙ্কিত করে? তসলিমা নাসরিন এই এরাই করে, এই জামাতি হেফাজতের ইসলামকে কলঙ্কিত করে। আর এখানে কথা বললে আমার অত্যন্ত দোষ হয়। কত বড় বাটপার এটা, যে ইসলামকে যারা পছন্দ করে তারা 24 কোণে বেশি চাইছে। আল্লাহ শুনছেন? কত বড় বাটপার এই মহিলা, জামাতি মহিলা এমপি, কি মাদার সরি কি মার দিয়া মমতাজ, কত বড় বাটপার এরা। সব জায়গায় ইসলাম মানুষের সুবিধা। কে যেন দেখলাম বললো আপনি শুধু লিখবেন যে এই বইটা কিনলে সব হবে, আপনার বইয়ের বিক্রি বেড়ে যাবে। কথা সত্য? ঠিক আছে, শুধু এটুকু বলবেন। এই জন্য কার্ল মার্কস বলেছিল ধর্ম হইল আফিম। এইবার আসি আরেকটা জিনিস বলি, ফারুক সোবহান নামে একটা আইডি আছে, সেখানে সারাদিনই ভারত বিরোধিতা আর পাখিদের পক্ষে কথা বলবে, এই জুলাই সন্ধির পক্ষে বলবে। মজার বিষয় হলো এর নাম কি, এর নাম কিন্তু গৌতম দাস। ফেসবুক চালায় কি দিয়ে জানেন? নাম হলো গৌতম দাস। এই বাটপার আইডি বানাইছে হইলে সাংবাদিক, কিন্তু আবার ফারুক সোবহান। কত বড় বাটপার! কত বড় বাটপার! আবার ওই কথা আবার তার ওইখানেও লেখা আছে। বুঝতে পারছেন কত বড় বাটপার হলে? বুঝতে পারছেন তো ইসলামী নাম দিলে কি হয়? নাম গৌতম দাস কিন্তু আইডি চালায় ফারুক সোবহান, আর নিজেও সেটা আবার বলছেও। সাংবাদিক, বাটপার একটা দালাল। আচ্ছা, তারপরে আমার আরেক ভাবির ছেলে চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আবিদুল ইসলাম বলেছে জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে এবং বিভিন্ন ভাষা ব্যবহারে জুলাইকে অবনমিত করতে চাইবে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলতে হবে, হতে হবে। তা বাবা, ভাবির বলা, মুক্তিযুদ্ধকে গালি দিলে তাহলে কি করা উচিত? যদি তোমার ওই তথাকথিত জুলাই সন্ত্রাসকে যদি কটূক্তি করে, অবহেলা করে তুমি জিপ ছেড়ে ফেলতে চাও, তাহলে ভাবির পোলা, তুমি যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলো, তোমার শাশুড়ি হাদিমাদি যদি কেউ ছিঁড়ে ফেলতে চায় তখন কি বলবো? ভাবির বলা তো মায়ের কথা বললাম না, কারণ মা শব্দটা অনেক উপরে, মার মানে এগুলো বলা যায় না। বুঝতে? ভাবির বলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল, তোমার শাশুড়ি হাদিমাদি তো তাহলে ছিঁড়ে ফেলতে হবে, কারণ তুমি মুক্তিযুদ্ধের বিরোধিতা করো, তখন কেমন হবে? কথা বলার আগে একটু হিসেব করে বলো বাবা। আবুল কাশেম ফজলুল হক স্যার মারা গেছেন। তিনি তার ছেলে দীপন দীপন ভাইকে মেরে ফেলেছিল জঙ্গিরা। তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন শুভবুদ্ধির উদয় হোক। তিনি তার পুত্রের বিচার চান নাই। সিংকুবামদের পরামর্শ, আনু মোহাম্মদ গ্যাং, রেহনুমা গ্যাং, এই শহীদুল গ্যাং সহ আর ভাসানী গ্যাং, এদেরকে বুঝাইছে যে তার ছেলেকে আওয়ামী লীগের এই মারেছে, এইটা তাকে বুঝাইছে। তার জন্য তিনি বলতেন না। আবার এই ব্যাপারে হারুনুর রশিদ ভাই বলছেন, সাবেক রাষ্ট্রদূত মরক্কোর, তিনি বলেছেন যে তিনি তো পাকিস্তানপন্থী ছিলেন, তাই পাকিস্তানপন্থীরা মেরেছে, তাই পুত্র হত্যার বিচার চায় নাই। আমি সে বিতর্কে যাচ্ছি না। দেখেন তিনি কি বলছেন একটা, তিনি আবার এক জায়গায় বিতর্কিত করেছেন যে 30 লক্ষ শহীদ, এটা বিতর্কিত, কিন্তু আমার কাছে তিনি বলেছিলেন 30 লক্ষ মারা গেছে। এটা বলার আগে তিনি আমি তার সাথে অনেকবার কথা হয়েছে আমার। তার একটা জিনিস আপনাদের পড়ে শোনাই, এটা আমি 7 বছর আগে পোস্ট দিয়েছিলাম। কি বলেছে শুনেন, দেখেন কি বলেছিল। দেখেন, এটা আমি বললে কিন্তু এখন আমাকে জামাতি হেফাজতরা মারতে আসবে। দেখেন কি বলছে। বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আছে নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মের নীতি শিক্ষা। মুসলমান শিক্ষার্থীদের জন্য রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু শিক্ষার্থীদের জন্য রয়েছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য রয়েছে বৌদ্ধ নৈতিক শিক্ষা, খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য রয়েছে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা। কিন্তু গণতন্ত্র ও নৈতিক শিক্ষা, সমাজতন্ত্র ও নৈতিক শিক্ষা, ধর্মনিরপেক্ষতা ও নৈতিক শিক্ষা, জাতীয়তাবাদ ও নৈতিক শিক্ষা নেই। অথচ সংবিধানের রাষ্ট্রীয় আদর্শ রূপে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বর্ণিত আছে। ধর্মনিরপেক্ষতাবাদী, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, জাতীয়তাবাদীদের কি নৈতিক শিক্ষার দরকার নেই? চমৎকার বলেছিলেন, এটাও দরকার ছিল। জি, তারপরে আসি
একজন সংসদ সদস্য, নাম তার আতিক মুজাহিদ নাকি ফুজাহিদ নাম, তিনি বলেছেন, দৈনিক ইত্তেফাকে এসেছিল, কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট দেশে থাকবে না, আওয়ামী লীগকে যেভাবে পাঠানো হয়েছে এভাবে ইন্ডিয়ার প্রোডাক্ট মাদকও পুশব্যাক করে দিতে হবে। অথচ তার বাড়িতে গিয়ে দেখবেন সব কিন্তু একজন এমপি কথা কইছে, তুমি সম্পর্ক নষ্ট করো, দেখি তুমি কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে নষ্ট করো, তারপর দেখি পেটে ভাত যায় কিনা একটু দেখি, দেখতেছি আমি তো করতেছি, তোমার শুরু করো, বন্ধ করো। এই যে সংসদ সদস্য এটা বললেন যে সব একইভাবে করে দিতে, পুশব্যাক করে দিতে হবে, কোনো কিছুই রাখবে না, তাহলে আপনি আপনি বাংলাদেশে যত ইন্ডিয়ান ট্রাক আছে পাঠিয়ে দেন, যত ইন্ডিয়ান বাস আছে পাঠিয়ে দেন, ইন্ডিয়ান মোটরসাইকেল পাঠিয়ে দেন, দেখি মুরুদে আপনি কোলাই কিনা। কোনো কিছু বলার আগে কয় মুরগি এত বড়, মানে এদের দশাইলো কি জানেন, ওই যে গল্পটা আমি বলি, কয় গাছরা গেলে পানি উঠুক দেখি শিয়াল থাকে কই, কিন্তু নিজে থাকবে কই কাক, মানে কাক থাকে কই, শিয়ালে বলে আর খাড়াইসে বলে গাছরা গেলে পানি উঠুক দেখি শালা, বাসদারে পানি উঠে কাক থাকে কই, কিন্তু সে নিজে যে এগারো পানি ডুবে মরবে চিন্তা করে না। তো এরকম বাংলাদেশের এমপি, তারপর কি কিছু মেজর কর্নেল ফর্নেল জামাতিরা বলে ইন্ডিয়ান করে বাদ দাও, তুমি ইন্ডিয়ান মোটরসাইকেল বাদ দাও, দেখি কয়দিন চলতে পারে, গরু গাড়ি নিয়ে চলতে, গরু গাড়ি এত পাবো না কেন, এখন গরু নাই, গরু গাড়িতে চলতে হবে, তাও পারেন পায়ে চলতে হবে, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে দেখি কত মুরুদে করলায়। মজার বিষয় হলো এবং হাসির একটা কৌতুক শোনাই, পত্রিকার এগুলো হলো বাংলাদেশের পত্রিকাগুলোর, টিভি মিডিয়াগুলোর নিউজ শুনেন। কক্সবাজারে অটো রিক্সার ধাক্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের মৃত্যু, শিরোনামটা শুনেন, কক্সবাজারে অটো রিক্সার ধাক্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের মৃত্যু, বাপরে বাপ, এটা হলো শিরোনাম। মানে বাংলাদেশের সাংবাদিকতা তেল মারতে মারতে কত নিচে নেমে গেছে, আর এটা আবার সব পত্রিকায় মিডিয়াতে এগুলো দেখানো হয়, বলা হয়, এগুলো হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্ত মারা গেছে, এটা জাতীয় নিউজ, আর কোন আলাপ আছে? কি বলবেন বলেন। মজার বিষয় হলো ৮ কোটি টাকা বিতরণের পরামর্শ পায় ২৯ কোটি টাকা, কালবেলা নিউজ। কি বুঝলেন? ছেড়ে দে মা লুটে পুটে খাই, ছেড়ে দে ভাইয়া লুটে পুটে খাই, ৮ কোটি টাকা, বুঝতে পারছেন? ৮ কোটি টাকা বিতরণে পরামর্শ পায় ২৯ কোটি টাকা। এই বাংলাদেশ আমাদের, বুঝতে পারছেন তো কোন বাংলাদেশে বাস করেন। তারপর একটু ভারতের দিকে যাই, তামিলনাড়ুতে 50 বাংলাদেশে আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় থালাপতি সরকার। কারা যেন বিজয় থালাপতি বিজয়ের কারা যেন খুশি হয়েছিল বাংলাদেশে, ভাবির পোলারা আমাদের বেজায় খুশি হয়েছিলেন না? কেমন লাগে এখন? বিজয় থালাপতি 50 জনকে ধরেছে এবং ঘেটি ধরে জেল খাটিয়ে তারপর বের করে দিচ্ছে বাংলাদেশে। আচ্ছা 50 জন, আমরা ইন্ডিয়ান তো আটক হইতে দেখি না বাংলাদেশে, কারণ কি? যারা ছাপা মারেন বাংলাদেশ থেকে যায় এগুলি কি ভাই? যদি শুভেন্দু পাঠাইতো তাহলে তো খুব সমাধান হইতো। বিজয় থালাপতি পাঠাইছে কারণ টু শব্দ নয়, সংবাদ ওইখানে গিয়ে দেখবেন কেউ কথা বলেন আর। সময় টিভিতে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে বিএনপির 80% মন্ত্রীর পিএস হচ্ছে জামাতের। এই যে আমি আপনাদের বলেছিলাম না যে বিএনপিতে বর্তমানে যারা নেতাকর্মী রয়েছে তার অর্ধেকই এখন জামাত। এই বাংলাদেশে কিন্তু শেষ মুহূর্তে দুইটা দল থাকবে, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে আর বিরোধী দল। বিএনপি থাকবে না এইভাবে থাকলে, কারণ আদর্শিকভাবে তারা দেউলিয়া হয়ে যাবে। 80% হলো জামাত, হলো তাদের পিএস, জামাতের পিএস হলো, তাহলে এখন বুঝেন অবস্থাটা কি।